মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্র দামামা। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী হামলা, পাল্টা হামলা, হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল ইরান। অন্যদিকে বড় ধাক্কা লেগেছে ওয়াশিংটনে। ইরান ও কিউবা সরকারের কট্টর সমালোচক প্রবীণ মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম ৭১ বছর বয়সে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। শোক প্রকাশ ট্রাম্প ও নেতানিয়াহুর। অন্যদিকে ইরানি টিভির উল্লসিত প্রতিক্রিয়া, বলল জাহান্নামে গিয়েছেন তিনি। হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা। ইরানের নির্দেশ অমান্য করায় সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে আইআরজিসির বিধ্বংসী হামলা, নিখোঁজ এক বেসামরিক ক্রু। আমেরিকার ওলটপালট হামলা, এক রাতেই ইরানের ১৪০টি সামরিক ঘাঁটিতে আঘাত হানল মার্কিন সেন্টকম। ৩ দিনে মোট ৩০০টারও বেশি লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি। ইরানের নজিরবিহীন পাল্টা জবাব। জর্ডান, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাত। আগুন জ্বলছে পঞ্চম নৌবহরের সদর দপ্তরে। আসসালামু আলাইকুম দর্শক, আপনার সাথে আছি আমর ফারুক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। ইরান যুদ্ধের মূল নিয়ন্ত্রক পরিকল্পনাকারী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১ বছর। সেই লিন্ডসে গ্রাহাম যিনি ইরাক যুদ্ধের সূচনা করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যাপকভাবে প্ররোচিত করেছিলেন। ইরান যুদ্ধের ক্ষেত্রে তার প্রচন্ড রকমের উস্কানি এবং প্ররোচনা ছিল। লিন্ডসে গ্রাহাম ঘোষণা দেন, আই উইল বি উইথ ইসরায়েল আনটিল আওয়ার ডাইং ডে, অর্থাৎ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি ইসরায়েলের সাথেই থাকব। এবং তার এই ঘোষণাটা কিন্তু সত্যি হয়। মৃত্যুর আগের দিন নয়, মৃত্যুর আগের মুহূর্তটি পর্যন্ত তিনি ইসরায়েলের সাথেই ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লিন্ডসে গ্রাহাম ঠিক জানুয়ারিতে বলেছিলেন ইরানের সরকারের দিন গণনা শুরু হয়েছে, এইটি আমি আশাবাদী বলে তিনি ঘোষণা করছেন। শুধু ইরান নয়, গ্রাহাম জানুয়ারিতে ঘোষণা করেছিলেন কিউবার দিন ফুরিয়ে আসছে। যুদ্ধ উন্মাদে ব্যক্তির মৃত্যুতে শোক জানিয়েছেন আরেক যুদ্ধাপরাধী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুধু তাই নয়, মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইসরায়েলের কট্টর সুরক্ষামন্ত্রী ইতামার বেন গাভির। তার মতে গ্রাহাম ইসরায়েলের মহৎ বন্ধু ছিলেন। তিনি ইসরায়েলকে সমর্থন করতেন কারণ তিনি বিশ্বাস করতেন এটাই সঠিক। ইসরায়েল তাকে চিরকাল স্মরণে রাখবে। লিন্ডসে গ্রাহামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি লিখেছেন, আমার চেনা অন্যতম মহৎ মানুষ ও সিনেটর ছিলেন তিনি। সবসময় কাজ করতেন, এখন মৃত, বড়ই দুঃখজনক। চারিদিকে এই শোকের মধ্যে উল্লাস প্রকাশ করেছে ইরান। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বলেছে, লিন্ডসে গ্রাহাম যিনি ইরান বিরোধী একজন সিনেটর হ্যাজ গন টু হেল, অর্থাৎ জাহান্নামে চলে গিয়েছেন। এর মধ্যে সংবাদ বের হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লিন্ডসে গ্রাহামের শেষকৃত্য অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও সাক্ষাৎ করবেন বলে শোনা যাচ্ছে। এরই মধ্যে খবর এসেছে, গত রাতে দফায় দফায় হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটেছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। ঘটনা সূত্রপাত হয় যখন ইরান ঘোষণা করে তারা অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে। কিন্তু ইরানের নির্দেশ অমান্য করে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজ হরমুজ প্রণালী পার হবার চেষ্টা করলে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস হরমুজ প্রণালী অতিক্রমকারী সাইপ্রাসের পতাকাবাহী কন্টেইনার জাহাজ MV-GFS গ্যালাক্সির উপর হামলা চালায়। সে সময় জাহাজটি ওমানের উপকূল থেকে ৯ মাইল দূরে ছিল। এতে জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। জাহাজের ক্রুরা লাইফ বোটে করে জাহাজ ত্যাগ করেন। সাইপ্রাসের পতাকাবাহী এই জাহাজটিতে হামলার অজুহাতে ইরানের ওপর আক্রমণ করেছে মার্কিন সেন্টকম। ইরানের আসালুয়েহ ও বুশেহরে আঘাত এনেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তার বরাতে এক্সিওস জানায়, ইরানের ওপর সাম্প্রতিক মার্কিন হামলায় যেসব লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে সেগুলো হচ্ছে আকাশ ও সমুদ্র নজরদারি রাডার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্টোরেজ এবং লঞ্চ সাইট, সার্ফেস টু এয়ার মিসাইল লঞ্চার। এছাড়াও রাতভর ইরানের অন্তত ১৪০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে মার্কিন সেন্টকম। ৩ রাতের হামলায় এ পর্যন্ত ৩০০টি ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানার ঘোষণা দিয়েছে তারা। আজ ইস্টার্ন টাইম সন্ধ্যা ৭টা ১৫ ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইরানের বিরুদ্ধে এই সপ্তাহে তাদের তৃতীয় দফার হামলা চালানো শুরু করে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি হরমুজ প্রণালী অতিক্রমকারী সাইপ্রাসের পতাকাবাহী জাহাজ MV-GFS গ্যালাক্সির ওপর হামলা চালানোর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা পরিচালনা করেছে। জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে অবস্থিত মার্কিন স্থাপনায় ২ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জর্ডানে অন্তত ৩টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে।
এছাড়া কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে ধারণা করা হচ্ছে। আঘাত হয়েছে বাহরাইনে। মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর বাহরাইনে অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে নিশ্চিত প্রমাণ পাওয়া গিয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত করার খবর পাওয়া গিয়েছে এবং সেখানে সাইরেন বেজেছে। আইআরজিসি বলেছে তারা জর্ডানের প্রিন্স হাসান এয়ারবেসে হামলা চালিয়েছে, যেখান থেকে মার্কিন MQ-9 ড্রোন বহর পরিচালনা করা হয়ে থাকে। এছাড়া কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরানি সেনাবাহিনী। মার্কিন সামরিক বাহিনীর একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদের ডিপো এবং রাডার সাইট লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বাহরাইনে পৃথক ড্রোনের বহর দিয়ে হামলা করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর যোগাযোগ ব্যবস্থা এবং রাডার সাইটগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানি সেনাবাহিনীর পক্ষ থেকে এই হামলার একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে এবং ড্রোন উৎক্ষেপণের ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। এছাড়া দীর্ঘ সময় ধরে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ধোঁয়ার কুণ্ডলী এবং আগুন জ্বলতে দেখা গিয়েছে। দর্শক, সৌদি আরব ব্যতীত সবগুলো উপসাগরীয় আরব দেশ ও জর্ডানে বিদ্যমান মার্কিন সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এ হামলায় নির্ভুল, নিশানাযোগ্য, কঠিন ও তরল জ্বালানির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে আইআরজিসি। ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে কদর, ইমাদ, খাইবার শিখান, ফাতা 110 এবং জুলফিকার। সূত্র প্রেস টিভি। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের গালিবাফ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি বলেছেন, একতরফা চুক্তির যুগ শেষ। আমরা আপনাদের বলেছিলাম নিজেদের কথা রাখুন, অন্যথায় মাসুল দিন। বাস্তবতা এখন আপনাদের সামনে কড়া নাড়ছে। তিনি আরো বলেন, শক্তি দিয়ে আমরা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েছি এবং শক্তি দিয়েই এটির নিয়ন্ত্রণ ধরে রাখব। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওমান হরমুজ প্রণালীর নৌযান চলাচলকে 2টি লেনে বিভক্ত করার প্রস্তাব করেছে। একটি দক্ষিণ রুট যেখানে ওমানের জলসীমার মধ্য দিয়ে স্বাভাবিক ও মুক্ত চলাচলের সুবিধা থাকবে, অন্যটি উত্তর রুট যেটি ইরানের জলসীমার মধ্য দিয়ে চলাচলের ব্যবস্থা থাকবে, যেটির জন্য ইরানের পূর্ব অনুমোদনের প্রয়োজন হবে, তবে কোনো ট্রানজিট ফি লাগবে না। প্রস্তাবটি নিয়ে এখনো আলোচনা চলছে এবং ইরানি ও ওমানি কর্মকর্তারা মাস্কাটে এটি নিয়ে বৈঠক করছেন, সূত্র CNN। দর্শক, এবার তুরস্কের সংবাদ। নেতানিয়াহু সরকার আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বোঝা ও হুমকি বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ফিলিস্তিনিদের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েলের ওপর তীব্র আন্তর্জাতিক চাপ বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি। ফিদান বিশ্বাস করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি সত্ত্বেও ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতিটি টিকে থাকতে পারে, কারণ উভয় পক্ষই আন্তরিকভাবে উত্তেজনা কমাতে আগ্রহী। আঞ্চলিক সংঘাতগুলো বোঝার ক্ষেত্রে তুরস্কই সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেন তিনি, সূত্র আনাদুলু এজেন্সি। এই যখন অবস্থা, তখন ইসরায়েলি চ্যানেল 12 একটি জরিপ প্রকাশ করেছে। এই জনমত জরিপে দেখা যাচ্ছে যে 60% ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিশ্বাস করেন না। পক্ষান্তরে মাত্র 38% মানুষ তাকে বিশ্বাস করেন। অন্যদিকে পশ্চিমা সূত্রগুলো দাবি করছে হরমুজ প্রণালীতে আইআরজিসির নৌবাহিনীর স্পেশাল ফোর্স নতুন করে মাইন স্থাপন করছে বলে দাবি করা হয়েছে। এর মাধ্যমে এটি পরিষ্কার যে যুদ্ধ আরো বিস্তৃত পরিসরে গেলেও ইরান যুদ্ধ সক্ষমতা বজায় রাখা এবং তা চালিয়ে নেয়ার প্রস্তুতি গ্রহণ করেছে। এবারে কাতারের সংবাদ। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল সানি বার্ধক্যজনিত কারণে কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। 2013 সাল পর্যন্ত তিনি কাতারের আমির ছিলেন। তিনি কাতারের বর্তমান আমিরের পিতা এবং কাতারের জাতির পিতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। এআই চালিত ইউক্রেনীয় ড্রোনের ভিশন সিস্টেম বা দেখার ক্ষমতাকে বিভ্রান্ত করতে রাশিয়া তাদের সামরিক ট্রাকগুলোতে স্পষ্ট কালো ও সাদা স্ট্রাইপ বা ডোরাকাটা দাগ আঁকছে, যার ফলে ড্রোনগুলো তাদের লক্ষ্যবস্তু ভুলভাবে শনাক্ত করছে। যুদ্ধক্ষেত্রে এআই এর ভূমিকা দিন দিন বৃদ্ধি পাওয়ায় উভয় পক্ষই আরও স্মার্ট ড্রোন রিকগনিশন বা শনাক্তকরণ সিস্টেম এবং অত্যাধুনিক ছদ্মবেশ বা কেমোফ্লেজের মাধ্যমে নতুন অস্ত্র প্রতিযোগিতায় প্রবেশ করেছে। যদিও এআই নিজেকে মানিয়ে নেওয়ার সাথে সাথে এ ধরনের যে কোনো সুবিধা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এবারে ইউক্রেনের সংবাদ। দুজন মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী ট্রাম্প ইউক্রেনের নতুন দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা সম্পর্কিত গোয়েন্দা ব্রিফিং পাচ্ছেন এবং এগুলোর কার্যকারিতা দেখে তিনি মুগ্ধ হয়েছেন।
এই ব্রিফিংগুলোতে রাশিয়ার জনগণের মধ্যে যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান ক্লান্তির কথা উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে যে গত বছরের তুলনায় ইউক্রেন সম্পর্কে ট্রাম্পের আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করার পেছনে এই মূল্যায়নগুলোই একটি অন্যতম প্রধান কারণ। সূত্র ওয়াল স্ট্রিট জার্নাল। সবশেষে চীনের সংবাদ। চীন নতুন একটি অস্ত্রের বিস্তারিত প্রকাশ করেছে। চীনের একটি নতুন প্রতিরক্ষা গবেষণায় 100 গিগাওয়াট পর্যন্ত শক্তি উৎপন্ন করতে সক্ষম হাই পাওয়ার মাইক্রোওয়েভ অস্ত্রের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। তাদের দাবি, প্রচলিত স্যাটেলাইট বিরোধী অস্ত্রের তুলনায় মাত্র সামান্য খরচে একটি স্টারলিংকের মতো নিম্ন পৃথিবীর কক্ষপথের বা লো আর্থ অরবিট উপগ্রহকে নিষ্ক্রিয় বা ক্ষতিগ্রস্ত করতে পারে। এই অস্ত্রের মাধ্যমে স্যাটেলাইট ওয়্যারফেয়ারে মার্কিন যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়ার সক্ষমতা অর্জন করল চীন। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।